হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট পরিবারটাতে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেকড পাস্তা রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে আসা যাক। আজকে আমি পাস্তা রান্না করার জন্য 2 ধরনের পাস্তা নিয়ে নিলাম, 2 কাপ। চাইলে আপনারা 1 ধরনের পাস্তা দিয়েও কিন্তু এই পাস্তাটা রান্না করতে পারেন, বা বিভিন্ন ধরনের পাস্তা আছে যা যে কোনো একটা দিয়েও রান্না করা যায়। আজকে আমি এখানে 2 ধরনের পাস্তা নিয়ে নিলাম। এরপর এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা পানি গরম করতে দিয়ে দিলাম। পানিটা যখন একটু ফুটে উঠবে এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো গায়ে কিন্তু প্যাকেটে লেখা আছে কয় মিনিট এই পাস্তাগুলো সেদ্ধ করতে হবে। আমি কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। তবে ওভারকুক করা যাবে না বা বেশি নরম করে ফেলা যাবে না, এতে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। আর হ্যাঁ, পাস্তাটা যখন দিয়েছি তখন এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে কেটে একটু শেয়ার করছি। এর থেকে বেশি নরম করলে কিন্তু পাস্তাটা যখন আমরা আবার রান্না করব তখন আরও বেশি নরম হয়ে যাবে, তখন খেতে তেমন একটা ভালো লাগবে না। পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন একটা স্টিনের সাহায্যে পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন চলো রান্নার প্রসেসে চলে যাই। একটা প্যানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর একটা ডিম ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এর জন্য এখানে ডিমটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন একটা চামচ বা কাঠির মাধ্যমে এটাকে আমি ছড়িয়ে দিব বা কেটে দিব, ভেঙে দিব। আমরা কম বেশি সবাই স্ক্র্যাম্বলটা করতে পারি। খুব ভালোভাবে কিন্তু এটা করে নিয়েছি। আমার স্ক্র্যাম্বলটা করা হয়ে গিয়েছে, তবে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে আসবে। এরপর একটা বাটিতে উঠিয়ে নিলাম। সে একই প্যানে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচের মতো তেল। টোটাল আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। আর এর পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে 3 থেকে 4টা রসুন কুচি করে, মিহি কুচি করে কেটে এখানে আমি এটা ভেজে নিচ্ছি। বাদামি কালারটা হয়ে আসা পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে, তবে খুব বেশি পুড়ে ফেলা যাবে না। এরপর এখানে একটা আমি পেঁয়াজ ভালোভাবে তাও মিহি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনটা 3 থেকে 4 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কিন্তু এটা সতে করে নিতে হবে। যখন পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা মুরগির মাংস। মুরগির যে সলিড মাংসটা থাকে সেটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা আমার আগে থেকে ম্যারিনেশন করা ছিল, যেখান থেকে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। মুরগির মাংসটা দেওয়ার পর তাও আমি 4 থেকে 5 মিনিটের মতো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব, যাতে কিছুটা সেদ্ধ হয়ে আসে। মুরগিটার মাংসটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে বা রান্নাটা হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, সাথে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটা, যেটা আমি এখান থেকে পাপড়িগুলো খুলে নিয়েছি বা কিউব করে কেটে নিয়েছি। এরপর 4 থেকে 5টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে সেগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে একটু কুক হয়ে আসে বা নরমটা হয়ে আসে। নরমটা হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিলাম সবুজ এবং লাল ক্যাপসিকাম, যেটা আমার রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। ক্যাপসিকামগুলো একটু পরবর্তীতে দিয়েছি বা শেষে দিয়েছি, এতে কিন্তু এদের কালারগুলো ঠিক থাকবে। যদি আগে থেকে দিয়ে দিতাম কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত। এখানে চাইলে আপনারা গাজর কুচিও ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আপনারা। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা যদি আপনারা কম খান তাহলে একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। আর স্বাদ মতো কিছুটা লবণ ব্যবহার করেছি। পরবর্তীতে কিন্তু সয়া সস ব্যবহার করা হবে, এই জন্য কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে এগুলো নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সব সবজিগুলো। যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে দিলাম 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস।
এরপর এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি 2 টেবিল চামচের মতো। চাইলে এখানে আপনারা আরও বেশি পরিমাণেও টমেটো পিউরিটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু টমেটো সস ব্যবহার করব এজন্য পিউরিটা কমই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যদি হাই হিটে করতে যান তাহলে মশলাগুলো পুড়ে যাবে। সব মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে পাস্তাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে এখন আবারও নেড়েচেড়ে মশলার সাথে বা সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এক পর্যায়ে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। খেতে মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। আপনারা চাইলে এভাবে কিন্তু শুধুমাত্র পাস্তাটাই রান্না করতে পারেন, বেক না করলেও হয়। আমি কিন্তু আজকে এটা আবার বেক করে দেখাবো, যেটা চিজ দিয়ে। আমার পাস্তাটা কিন্তু মোটামুটি রান্না করা শেষ পর্যায়ে চলে এসেছে। সব কিছু যখন খুব ভালোভাবে আবার মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি ব্যবহার করব আগে থেকে যে ডিমগুলো স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেটাও কিন্তু রেকর্ড করা হয়নি। আমি কিন্তু খুবই দুঃখিত। সে স্ক্র্যাম্বল করা ডিমগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। আমি টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু লবণটা চেক করে দেখবেন, যেহেতু টমেটো সস, সয়া সস এবং এক্সট্রা লবণ দেওয়া হয়েছে, মনে হয় না এই পর্যায়ে আর কখনো লবণের প্রয়োজন আছে। চাইলে আপনারা এইটুকুতেও আপনারা পরিবেশন করতে পারেন মশলা পাস্তাটা। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আর যদি আপনাদের কাছে চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এটা রান্না করা যাবে, খেতে অসম্ভব মজাদার হবে। এখন আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে বেক করার জন্য এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। কেকের মোল্ডের মধ্যে এক এক করে সবগুলো পাস্তা বিছিয়ে দিচ্ছি। এখন উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিজ, যা আমি আগে থেকে গ্রেট করে রেখেছি। চাইলে এখানে আপনারা স্লাইস চিজটাও ব্যবহার করতে পারেন। চিজটা সব দিক দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি বেক করব চুলায়। এই পর্যায়ে এখন ব্যবহার করছি কিছুটা অরিগ্যানো। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। অরিগ্যানোটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোই আসে। এরপর আমি ব্যবহার করছি সৌন্দর্য বাড়ানোর জন্য ব্ল্যাক অলিভস। চাইলে এটাও আপনারা না ব্যবহার করতে পারেন। আসলে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন সেটা কিন্তু স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে এই আর কি। আর যদি নাও দেন তাহলে অসুবিধা নেই। এখন আমি চুলায় বেক করার জন্য একটা প্যান আগে থেকে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম একটা স্ট্যান্ডের মাধ্যমে। এরপর এটা আমি এখন চুলায় বসিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এলাম। আমার কিন্তু চিজ বেক পাস্তাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা ওভেনও বেক করে নিতে পারেন, তবে আমার কাছে ওভেন না থাকার কারণে আমি আজকে চুলায় আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।